ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েল হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের প্রাণে থাকবে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানাবো, নেতানিয়াহুর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, আবারও হুঁশিয়ারি উচ্চারণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর জানিয়ে দিব, ফিলিস্তিনিদের সহায়তা এবার ইসরায়েলে সরাসরি প্রবেশ করে হামলা শুরু করবে তুরস্ক, ভয়ঙ্কর ঘোষণা। ইসরায়েল কোনো সরকার নয়, এটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে এবং এক আঘাতেই ধ্বংস হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানাবো, অনিশ্চয়তায় মার্কিন সমর্থন, এবার কি করবে ইউক্রেন ভাবছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হাইফা বিশ্ববিদ্যালয় লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটার তথা 30 মাইল দূরের কমতে ইসরায়েলের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ইসরায়েলের দখল করা গোলান মালভূমির একটি ফুটবল মাঠে গত শনিবার এক রকেট হামলায় 12 জন শিশু ও কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় মূলত ভয় থেকে, আর ভয় হলো লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার নিশানা হতে পারে বিশ্ববিদ্যালয়টি কর্মী এস্তার পারাপার বলেন, সর্বশেষ 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল। সে সময় হিজবুল্লাহ ছোড়া অস্ত্র হাইফা বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছিল। এরপর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ সর্বাত্মক দ্বারপ্রান্তে রয়েছে, এ আশঙ্কা করছে ভয়াবহ এই গোষ্ঠীগুলো। নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলছে তুরস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেছেন, নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতোই হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাকান ফিদান এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট এরদোগান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলা এখনো পর্যন্ত 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছেন এবং তিনি বলেছেন, ইসরায়েলের নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক বলেছে, ইসরায়েলি নেতাদের অবশ্যই যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসরায়েলের গাজা হামলায় সমর্থন করে যুদ্ধাপরাধ করছে। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হিটলারের তুলনা করেন এবং বলেন, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, ইসরায়েলি হামলায় হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ফিলিস্তিনিদের সহায়তায় ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, হুঁশিয়ারি এরদোগানের। ফিলিস্তিনের সহায়তার জন্য ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। লিবিয়া এবং নাগোর্নো কারাবাখে অতীতে তুরস্কের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে এরদোগান স্পষ্ট করে বলেননি যে তিনি কিভাবে এই হস্তক্ষেপ করতে পারেন। গাজা ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচক এরদোগান তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে একটি বক্তব্য তিনি বলেন, আমাদের খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের উপর একই রকম হাস্যকর কাজ করতে না পারে। যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছি, যেমন লিবিয়ায় প্রবেশ করেছি, তেমনি আমরা ইসরায়েলে প্রবেশ করতে পারি। নিজের দল একে পার্টির একটি সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি শক্তিশালী হই তবে আমরা এসব পদক্ষেপ নিতে পারবো, যোগ করেন এরদোগান। 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক। বর্তমানে ত্রিপলিতে অবস্থানরত জাতীয় ঐক্য সরকারের প্রধান আব্দুল হামিদ দেবাবাহকে
সমর্থন করছে তুরস্ক। তুরস্ক সরাসরি নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে অংশগ্রহণ অস্বীকার করেছে, তবে গত বছর তারা জানায় আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে সব ধরনের সহায়তা প্রদান করেছে তুরস্ক। এদিকে এরদোগানের এই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্কতা বার্তা দিয়েছেন। তিনি বলেন, এরদোগান সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলের ওপর হামলার হুমকি দিচ্ছেন। এক এক্সপ্লারফরমেট কাটজ বলেন, তিনি তথা এরদোগান যেন মনে রাখেন ইরাকে কি ঘটেছিল এবং সাদ্দাম হোসেনের শেষ পরিণতি কি হয়েছিল। উল্লেখ্য, 2006 সালে ইরাকের আদালত মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ইসরায়েল কোনো সরকার নয়, এটি অপরাধী, সন্ত্রাসী ও খুনিদের চক্র, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী চক্র। তারা নিজেদের ঘৃণ্য চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে। এটা কোনো সরকার নয়, এরা অপরাধী, খুনি ও সন্ত্রাসীদের চক্র। তারা এখন এমন সব মানুষের ওপর ভারী বোমাবর্ষণ করেছে যারা কোনোদিন একটি গুলিও ছোড়েনি। দোলনায় থাকা শিশু, 5 বছর, 6 বছরের শিশু এবং নারীদের ওপর বোমা ফেলা হচ্ছে। গতকাল 14তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু, কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজায় ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনে হামাস, ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মজলুম মানুষের উপর বোমা ফেলছে। মার্কিন কংগ্রেসে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন কংগ্রেসে এই অপরাধী তথা নেতানিয়াহুর বক্তব্য শুনেছে। এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটি বড় লজ্জা ডেকে এনেছে। গাজা পরিস্থিতির বিষয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আয়াতুল্লাহিল উজমা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বলেন, ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয়, কারণ এটি ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্বাচনের পরে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায়নীতিপূর্ণ আচরণ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রেসিডেন্ট রাইসি শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখ ভ্রাক্রান্ত ছিল, ঠিক সে সময় 14তম প্রেসিডেন্ট নির্বাচন সর্বোত্তম উপায়ে সম্পন্ন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী আফ্রিকা ও এশিয়ার দেশগুলো এবং যেসব দেশ গত বছরগুলোতে চাপ মোকাবেলায় জাতিসংঘে ও জাতিসংঘের বাইরে ইরানকে সমর্থন দিয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। ইউরোপীয় দেশগুলোর নাম উচ্চারণ না করার কারণ হিসেবে তিনি বলেন, আমি যে কারণে পররাষ্ট্র নীতিতে ইউরোপীয় দেশগুলোর অগ্রাধিকারের কথা বলিনি তা হলো ওরা নিষেধাজ্ঞা, তেল এবং এ ধরনের নানা ক্ষেত্রে আমাদের সাথে খারাপ আচরণ করেছে। যদি তাদের এই খারাপ আচরণ বন্ধ হয় তাহলে তারাও তাদের তথা আমাদের কাছে অগ্রাধিকার পাবে। অবশ্য এমন কিছু দেশ আছে যাদের বিদ্বেষপূর্ণ আচরণ আমরা ভুলব না। অনিশ্চয়তায় মার্কিন সমর্থন, কি করবে ইউক্রেন? রাশিয়ার সঙ্গে প্রায় 30 মাস ধরে সংঘাতের পর যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইউক্রেন। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনে অনিশ্চয়তার কারণে দেশটি এখন বিপাকে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনের সবচেয়ে বড় উপকার দেশি দেশ যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সাহায্য পেয়েই এতদিন রাশিয়ার বিরুদ্ধে এটি টিকে ছিল। তবে সম্প্রতি সেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সাহায্য পেতে 6 মাসের বিলম্ব হওয়ায় তা রুশ বাহিনীকে সামনের দিকে হতে সুযোগ দিয়েছে, যার ফলে ইউক্রেনের সৈন্যরা এখন রাশিয়ার বৃহত্তর এবং উন্নত সজ্জিত সেনাবাহিনীর মোকাবেলায় ধীর স্থির হয়ে পড়েছে। এ বিষয়ে মাইকেল কফম্যানি নামে কার্গেনি এন্ডাউন্টমেন্টের এক সামরিক বিশ্লেষক সম্প্রতি এক পডকাস্টে বলেছেন, সামনে 2 বা 3 মাস সম্ভবত ইউক্রেনের জন্য চলতি বছরের সবচেয়ে কঠিন সময় হতে চলেছে। চলমান যুদ্ধের পটভূমিতে লুকিয়ে থাকা ইউক্রেনের জন্য আরেকটি বিরক্তিকর উদ্বেগের বিষয় হলো দেশটির প্রতি পশ্চিমা রাজনৈতিক ও সামরিক সমর্থন ঠিক কতদিন স্থায়ী হতে যাচ্ছে তা। কেননা গত সোমবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওহিও সিনেটর জেবি ভ্যান্সকে তার নির্বাচনী রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন। আর ভ্যান্স চান যে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সমস্যা সমাধানে ব্যস্ত থাকুক, অযথা হাজার হাজার মাইল দূরের যুদ্ধ নিয়ে নয়। যদিও তিনি বলেছেন ইউক্রেনে পুতিনের আক্রমণটা করাটা ভুল ছিল। ভ্যান্সের এই দৃষ্টিভঙ্গি ট্রাম্পের নিজস্ব অবস্থানের সঙ্গেও জড়িত। ট্রাম্পও সম্প্রতি দাবি করেছেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি জানুয়ারিতে তার প্রথম কার্যদিবসের আগে এ সংঘাতের অবসান ঘটাবেন। তবে সেটা ঠিক কিভাবে করবেন তা বলতে রাজি হননি সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করা হাঙ্গেরির রাশিয়াপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি যুদ্ধ অবসানের লক্ষ্যে পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। এটি ছিল গোপন বৈঠক। এতে ইউরোপীয় ইউনিয়ন নেতারা স্বাভাবিকভাবেই তার উপর ক্ষুব্ধ হয়েছেন। এমনকি তারা বুদাপেস্টে আসন্ন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ সম্মেলন বয়কটের পরিকল্পনাও করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার বেসামরিক নাগরিক সহ উভয় পক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন, যা শীঘ্রই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। উপরন্তু কিয়েভে আরও $বিলিয়ন সাহায্য পাঠানোর পশ্চিমা ইচ্ছাকে নষ্ট করার আশায় পরিকল্পনা আঁটছেন পুতিন।